আচ্ছা, নেক্সট উইকে একটা কুইজ দেওয়া যায় না? 16ই ডিসেম্বর অবশ্য বন্ধের দিন। আম, স্যার নেক্সট উইকে অনেকগুলো অ্যাসাইনমেন্টস এর কুইজের ডেট দেওয়া, সো আচ্ছা ওই দিন তো 16 ডিসেম্বর, এরপরে দেওয়া যায় না স্যার? নেক্সট উইকে অলরেডি 3টে কুইজের ডেট দেওয়া আছে। কয় কি, হ্যাঁ ঠিক আছে, এরপরে দেওয়া যায়। তাহলে হচ্ছে ওই 20 তারিখে দেওয়া যায় আর কি। ওকে। ওকে, ঠিক আছে, আমি এটা অ্যানাউন্স করে দিব না, হ্যাঁ। 20 তারিখেরটা ওটা আমি। স্যার 20 তারিখ নাকি 21 তারিখ? আমাদের ক্লাস তো সোমবার বুধবারে। তোমাদের ক্লাস কখন? ও আচ্ছা, সরি, তোমাদের ক্লাস তো 21 তারিখ, তাহলে 21 তারিখ। হ্যাঁ হ্যাঁ ওকে শিওর। স্যার। আচ্ছা, এটা আমি ডিটেলসটা ওই অ্যানাউন্স করে দিব, হ্যাঁ। তো আপাতত 21 তারিখ লিখে রাখি, পরে আমি স্যার কি কি ডিটেলসটা লেকচার, হচ্ছে। 6, 7 আর 8? না, এতগুলো থাকবে না, 2টা লেকচার দিব, ছোট কুইজ নিব। ওই মিডে কোন পর্যন্ত ছিল জানি? 1 to 5। 1 to 5, ও তাহলে ওই যে 6, 7 দুইটা, ওই দুইটার উপরে নিব তাহলে। যেমনি এই পড়ছো তোমরা, এই যে কোয়েশ্চেন টোশ্চেন তো কেউ করো না, পড়াশোনা কি করো নাকি বন্ধ করে দিছো? স্যার টু বি অনেস্ট অ্যাসাইনমেন্টই করতে আসিস খালি। এই সারাদিন ধরে অ্যাসাইনমেন্ট আর পরীক্ষা দিলে পড়াশোনা করবে কখন? পড়াশোনা করতে হবে না? স্যার, এটা কট কোর্সে যে পরিমাণ হুম? সিরিয়াসনেস আমাদের হয়, অন্য কোর্সে এরকম প্যারা খায় না স্যার। আচ্ছা, এই কডই তোমাদেরকে ধ্বংস করে ছেড়ে দিচ্ছে না? হ্যাঁ অলসো স্যার। স্যার যে বিটি মানে একটা কোর্স আছে কোর কোর্স, ওইটাতে মানে হুম। খুব বেশি অ্যাসাইনমেন্ট দিচ্ছে। ওকে, না মানে সারাক্ষণ এগুলো অ্যাসাইনমেন্ট আর পরীক্ষায় তো থাকলে না, মানুষজন পড়ালেখা করবে কখন? তো বিপদ। এবং স্যার কোনো টাইম টেবিল নাই, আমার সবচাইতে দুঃখ লাগে এটা। এক একজনের ক্লাস এক এক টাইমে, এক একটা কুইজ এক এক টাইমে, মানে পুরো হজবরল একটা সিস্টেম হয়ে যাচ্ছে। মোস্ট প্রবাবলি নেক্সট সেমিস্টারও তোমাদের এটা সহ্য করা লাগতে পারে আর কি, আই গেস। কারণ হচ্ছে সিচুয়েশন যা, মানে করোনার তো কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, আর ঠান্ডা তো বাড়তেছে। আচ্ছা স্যার, আমাদের কি নেক্সট সেমিস্টার কি ফেব্রুয়ারি থেকে হবে? জানুয়ারি 30 না কত জানি দেখলাম। ইজ ইট ট্রু? দাঁড়াও, ডেট দেখিনি, ক্যালেন্ডারটা দেখিনি। জি স্যার, ক্যালেন্ডারে দেওয়া মেবি জানুয়ারি 30। এই ক্যালেন্ডারে জানুয়ারি 30 করে দেখলাম। হ্যাঁ স্যার, আম- দেখলাম। এই স্যার জানুয়ারি 30 তারিখ দেওয়া। আমি তো চোখের সামনে জানুয়ারি 16 তারিখ দেখতেছি। ইহ, চেঞ্জ স্যার করছে সত্যি? স্যার। কালকেও তো স্যার আমি দেখলাম, আমি প্রথমে বিশ্বাস করিনি। রিভাইসড ক্যালেন্ডারে তো জানুয়ারি 16 তারিখে দেওয়া। হ্যাঁ, তাহলে তো স্যার আমাদের সাথে ধোকা দেওয়া হচ্ছে। আচ্ছা, এই ক্যালেন্ডারটা কই আছে কত? স্যার স্যার ওর যে ব্র্যাক ক্যালেন্ডার 2020 ওয়েবসাইটে। যেটা, হ্যাঁ নতুন যেটা আপডেটেড, ওইটাতে তো স্যার জানুয়ারি 30 লেখা ছিল। দেখি একাডেমিক স্যার ক্যালেন্ডার। 16 তারিখের আগে তোমাদের ফাইনালি মেবি শেষ হবে না। না, ফাইনাল ফাইনাল তো হচ্ছে জানুয়ারি 7 তারিখে শেষ। তারিখ লাস্ট ফাইনাল, হ্যাঁ। জানুয়ারি 7 তারিখে শেষ। 7 তারিখে শেষ, 16 তারিখে ক্লাস। এই এই ওয়েট এ মিনিট, এটা কবেকার ক্যালেন্ডার এটা? স্যার ইয়ে, রিসেন্টলি ক্যালেন্ডার আপডেট করছে তো। ক্যালেন্ডার আপডেট করছে? আচ্ছা, ওয়েট এ মিনিট, আচ্ছা আমি, আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আর কি রিভাইস ছিল, তাহলে এটাকে আবার আপডেট করছে নাকি দেখে নি, দাঁড়াও তো। অক্টোবর, নভেম্বর, আচ্ছা দাঁড়াও। 30 তারিখে ক্লাস শেষ হচ্ছে, এই দাঁড়াও এটা। হ্যাঁ, মানে ক্লাস শেষ হবে হচ্ছে আমাদের ডিসেম্বরের 31 তারিখ, পরীক্ষা 7 তারিখ। আচ্ছা, একটু বাড়াইছে, হ্যাঁ, একটু চেঞ্জ করছে, তাহলে জানুয়ারি 30 তারিখ দেখি লেখা আছে। জি স্যার, তাহলে এটাই সত্যি। ওই ওয়েবসাইটের তো ওইটাই দেখতেছি, মানে সবই ঠিক আছে, যেটা ওই একটা রিভাইস ক্যালেন্ডার আমার কাছে আছে ওইটা হচ্ছে মানে এক্সাম 7 তারিখে শেষ হয়ে লেখা আছে, কিন্তু ক্লাস শুরু লেখা ছিল 16 তারিখ। তো এটা তোমাদের রিভাইসটাতে দেখি চেঞ্জ করছে, তাহলে ওকে, দ্যাটস গুড।
এটা লম্বা বন্ধ পাবা। স্যার দরকার ছিল খুব। স্যার নেক্সট সেমিস্টার কি অনলাইন হবে? নেক্সট সেমিস্টারটা এটা এখন ডিপেন্ড করতেছে কোভিড এর সিচুয়েশনের উপর। জি স্যার। কোভিড এর সিচুয়েশনের উপর আর হচ্ছে গভর্নমেন্টের ডিসিশনের উপর। এখন যদি গভর্নমেন্ট ধরো, এখন আসলে গভর্নমেন্টের ডিসিশন কি, এখন কোভিড সিচুয়েশন কিন্তু এখন পর্যন্ত কমার কোনো লক্ষণ দেখা দেয় নাই, স্যার খুবই খারাপ অবস্থা হয়েছে। এবং প্রচুর লোকজন ইনফেক্টেড হচ্ছে। এখন যেটা কি যে ওই ডেইলি টেস্ট যে কম হয়, এটার কারণ হচ্ছে মানুষ এখন টেস্ট করে কম। মানে মোটামুটি সিমটম ছাড়া কেউ আর এখন টেস্ট করতে চায় না। সো দেখা যায় টেস্ট যারা করে, টেস্টের যে রেশিও যদি হয় যে কত পার্সেন্ট পজিটিভ, এটা অনেক এখন। টেস্ট লোকজন করাচ্ছে কম দেখে ইন টোটাল নাম্বার কম, বাট ওই মোটামুটি যারা পজিটিভ হচ্ছে সবাই হচ্ছে উইথ সিমটম। সো দেখা যাক আর কি, আল্লাহ ভরসা। স্যার ল্যাব এক্সাম দিতে তো অনেকে সেফ ফিল করতেছে না। আমাদের যদিও মেকআপ নেবে বলছে, তো এখন কনফিউজ আসলে কি মেকআপই দিব নাকি যে অ্যাটেন্ড করবো এটাই বুঝতেছি না। ল্যাব মেকআপের কথা বলছে নাকি? স্যার আমাদের ল্যাব টুতে বলে দিছে যে যারা অ্যাটেন্ড করবে না তাদের মেকআপ এক্সাম নিবে যখন ভার্সিটি ওপেন হবে। বাট এখন বুঝতেছি না, হুম, এখন আসলে সিচুয়েশন তো ভালো না। ওকে। না সেটা তাহলে হচ্ছে যে মানে তোমরা কি চিন্তা করে দেখো কি অবস্থা আর কি। যদি মেকআপ নেওয়ার ইয়া থাকে তাহলে তো পরে মেকআপ দিয়ে দিলে অসুবিধা নাই তো। জি স্যার। স্যার জি স্যার। স্যার আমাদের কি ফাইনালে মিডের সিলেবাসটা বাদ থাকবে? এই কোর্সে জি স্যার। না, ফাইনালে মিডের কই সিলেবাস থাকবে না। ওকে স্যার। স্যার অনলাইনে মানে এখন যেটা চলতেছে যে মিডের সিলেবাস পর্যন্ত তো ফাইনালে অ্যাড হয় না। এটা আসলে কি ওই এক্সাক্ট রুলস নাই, বাট ইটস প্রেফারেবল ও সাজেস্টেড আর কি। হ্যাঁ, যে ও, মিডে সিলেবাসটা না রাখার। আমি এমনিতেও রাখি না, আমি নর্মাল সময়ও রাখি না, আর এখন তো রাখবোই না। কারণ মিড আর আমার হিসেবে না, মিডের সিলেবাস ফাইনালে থাকাটা মানে উম, দরকার কি, একই জিনিস কয়বার পড়বা। এখন তো স্যার মনে হয় না আমাদের কেউই রাখে। হ্যাঁ, বলো। স্যার আমাদের কি নেক্সট সেমিস্টার অনলাইনে হবে? ডিপেন্ড করতেছে, ওই যে বললাম, যদি খুলে। সিচুয়েশন যা দেখতেছি চান্সেস কিন্তু হাই, কারণ কোভিড তো কমতেছে না আসলে। মানে এই সিচুয়েশনে আদৌ গভর্নমেন্ট খুলবে কিনা ভার্সিটি, মানে স্যার এডুকেশনাল একটা ইনস্টিটিউশন। সমস্যা হয়ে গেছে কি, যদি এরকম হয় যে ফার্স্টে হাফ সেমিস্টার আমাদের অনলাইনে হইলো, পরে যদি হুম, খুলে দেয়, প্রবলেমটা কট কোর্স গুলোতে হয় কি যে অনলাইনে না কট কোর্সের সিস্টেম আলাদা। এখন অফলাইনে তারা কি করবে সেটা বলতে পারি না। যেরকম ডিপার্টমেন্টাল কোর্স একই রকম ভাবে চলতেছে, ওটা নিয়ে সমস্যা হবে না, বাট কট কোর্স একটু যেটা ঝামেলা। আমার ধারণা কি, এই জিনিসটা ম্যানেজ করা টাফ, যে অর্ধেক সেমিস্টার এরকম ফিজিক্যালি করানো, অর্ধেক সেমিস্টার অনলাইনে করানো। এমন হতে পারে হয়তো বা ব্র্যাকেও ধরো শুরুতে সিচুয়েশন ইভালুয়েট করে একটা ডিসিশন দিয়ে দিবে যে ওকে, যে পুরো সেমিস্টারে অনলাইনে হবে। আই থিঙ্ক যদি অনলাইনে শুরু করে, পুরো সেমিস্টারে অনলাইনে চালানোর সম্ভাবনাই বেশি। মানে গভর্নমেন্টের বাইরে তারা অফ রাখবে ভার্সিটি। এইটা পসিবল অ্যাকচুয়ালি, কারণ কত হচ্ছে এখন ধরো, এবার হয় না। সেমিস্টার চলতেছে, এক মাস আগে বাকি, এখন এক মাস আগে বললো খুলে দিল, আর বললি তো হয় না। তুমি এক মাস মানে, কারণ অনেকেই আছো তোমরা তো মনে হয় বাসাও ছেড়ে দিছো, বা ইয়ার ব্যাপার আছে না, অনেকে তো মনে হয় ঢাকার জি বাইরে স্যার। থাকে, বাসা ছেড়ে দিছে, হ্যাঁ। সেটাই এরকম। অ্যাকোমোডেশনের ব্যাপার আছে তো। সো হয়তো বা আমার যেমন ধরো এই সেমিস্টারে কিন্তু শুরুর সময় এটা কিন্তু বলেই দেওয়া হয়েছিল যে তোমাদের পুরো সেমিস্টারই অনলাইনে হবে, মানে কারেন্ট সেমিস্টার। জি। সো আই থিঙ্ক পরের সেমিস্টারে এরকমই হবে, মানে একটা সেই ডিসিশন দিয়ে দিবে তোমাদেরকে যে কি পুরাটাই অনলাইনে হবে কিনা। যদি অনলাইনে শুরু হয় অনলাইনেই হবে আসলে। আচ্ছা, তাহলে স্যার ভালোই হবে, নাহলে প্রবলেম হয়ে যায়। ইয়া, আচ্ছা স্যার, আপনি না লেকচার হুম, 6 নিয়ে কোশ্চেন ছিল একটু। আচ্ছা লেকচার 6 থেকে, আচ্ছা করো, করে ফেলো, কোনো অসুবিধা নেই। স্যার একটু মানে স্লাইড ওপেন করলে ভালো হতো। আচ্ছা কোনো অসুবিধা নেই, 1 মিনিট। লেকচার 7 অবশ্য খুব বেশি বাকি নাই, ওটা 15-20 মিনিটে শেষ হয়ে যাবে। হ্যাঁ, ও আচ্ছা, 1 সেকেন্ড। এই নেটের স্পিডটা এত ডিস্টার্ব করতেছে কয়েকদিন থেকে।
স্যার খুবই যন্ত্রণায় আছি, নেট তো পাই না, খুব বিরক্ত লাগে। এই নেট আমি খুবই ঝামেলায় আছি আর কি। আমার বাসায় দুইটা ওয়াইফাই এর লাইন, মানে দুইটা নেট, দুইটাই ডিস্টার্ব যখন করে দুইটা একসাথে করে, দুটোই একসাথে করে, হ্যাঁ এটা সবারই হচ্ছে আমাদের। প্রবলেমেটিক অবস্থায় আছি আর কি। আচ্ছা দুদিন হ্যাঁ, মিলে করা যায়। স্যার আমরা তো ঢাকার বাইরে কারেন্টই পাই না। আপনার তো কি কো কারেন্ট যায় নাকি? স্যার সকাল 7টা থেকে কারেন্ট নাই এখানে। ইয়াল্লাহ, তো হ্যাঁ কেমনে হ্যাঁ, কি? তাহলে আমরা তো লাক্সারির কথা বলতেছি ওনার সামনে। হ্যাঁ ডেফিনেটলি। না, ঢাকার বাইরে আসলে একটু ডিফিকাল্ট, মানে নেটের প্রবলেম। এবং ঢাকার বাইরে দেখা যায় যে ঢাকার বাইরে ইয়ার মোবাইলও খারাপ। বেশিরভাগ জায়গায় তোমার যে মোবাইল, যে ইয়ার মোবাইল অপারেটরদের নেটওয়ার্কও খারাপ। এই আসে তো নাই। হ্যাঁ, এটা তো মানে আমি এখন টিভি চালাচ্ছি তাও কোনো রকম মোবাইলে ঢোকে। বিপদ আসলে এমনি চালানো এই দেশে। স্যার গত সেমিস্টার তো স্মুথলি গেছে, বাট এই সেমিস্টার থেকে এত অনলাইন নেট প্রবলেম হচ্ছে, মানে যন্ত্রণায় বাঁচতেছি না। ডেটা কিন্তু ডেটাও চলে না স্যার, কি যন্ত্রণায় আছি। তো ঢাকায় থাকি, এমন তো না যে ঢাকার বাইরে। তাহলে না জানি ঢাকার বাইরে কি অবস্থা। ঢাকার বাইরে অবস্থা অনেক জায়গাতেই খারাপ আর কি। অনেক খারাপ মনে ব্যাপারটা হবে। আসলে তুমি কি এখন না, রবিটা নাও? রবির নেট অনেক ভালো। এই আচ্ছা। রবিনেট কি ভালো? আমি তো গ্রামীণ নেট ইউজ করি, আমারটা তো খারাপ দেখি। স্যার গ্রামীণ অতটা ভালো না, রবির 4G অনেক ভালো। ওকে রবি এখন কিছুটা উন্নতি করতেছে। ওকে। মানে আমি কম্পারেটিভলি হুম টেলিটক, হুম এয়ারটেল ওগুলা ইউজ করে দেন রবিতে সুইচ করছি। ওকে। So স্যার thanks for the আমাদের information. বরিশালের হুম বাসায় হুম। মানে রবির কোনো ধরনের নেটওয়ার্কই নাই। নেট তো বাদ দিলাম, নর্মাল হচ্ছে নেটওয়ার্কই পাওয়া যায় না, ফোনের নেটওয়ার্কই পাওয়া যায় না। ওটা তাহলে ওই কি কাছে অবস্থা? হচ্ছে গিয়ে টাওয়ার নাই। হ্যাঁ হতে পারে এরকম প্রবলেম। না, এটা তো টার্কেও কিন্তু হুম। রবি ভালো ছিল কারণ ওটা টাওয়ারও ছিল কাছে। না, এটা অবশ্য একটা ব্যাপার, তোমার যদি নেটওয়ার্ক থাকে, মানে টাওয়ার আবার হয় কি, দুই টাওয়ারের মাঝখানে থাকলে কিন্তু নেটওয়ার্ক খারাপ থাকে। হ্যাঁ So আগে হচ্ছে দেখে নাও আর কি, যে ওই নাহলে হচ্ছে এখন তো সিম সস্তা, তো 10 টাকা করে না নাকি 10-15 টাকা করে, সবগুলো একটা করে কিনবে, কিনে দেখবা কোনটা নেট ভালো। প্লেস টু প্লেস ভ্যারি করে, এমনও আছে ধরো তোমার বাসার বাইরে ভালো, বাসার ভিতরে খারাপ হবে, স্যার এরকমও হয় সিম কেনা কিন্তু। যাবে ইজিলি, কিন্তু রেজিস্ট্রেশন করতে যে ঝামেলা হবে, এখন তো নতুন সিম রেজিস্ট্রেশন ছাড়া নেয় না মনে হয়। হ্যাঁ, এটা সিকিউরিটি পারপোজ, এটা দরকার আছে। বাংলাদেশে মোবাইল বেসড প্রচুর অপরাধ হতো আর কি, স্টিল নাও হয়। আচ্ছা আমরা একটু পড়াশোনা করি, বলো যে লেকচার 6 কি কোশ্চেন? স্লাইড 14 মনে হয়। স্লাইড স্লাইড 14, ইয়াপ। এটা 14 নম্বর স্লাইড না? এখানে কি সব স্যার ট্রানজিশন স্টেট নিয়ে একটা কোশ্চেন ছিল, আচ্ছা এটা কি এখানে? ট্রানজিশন স্টেট মনে হয় একটু পরে, এইটা প্রিফারেন্সিয়াল ট্রানজিশন স্টেট বাইন্ডিং। হ্যাঁ এখানে একটা প্রবলেম ছিল, যে সেকেন্ড প্যারাটাতে প্রবলেম ছিল, আর তার আগে আরেকটাতে প্রবলেম ছিল। এই স্টেরিও ইলেকট্রনিক নিয়ে একটা ছিল, ট্রানজিশন ওখানে স্টেট। নিজে ভুলে এটা গেছে কি স্যার, অবস্থা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 3 নাম্বার স্টেরিও ইলেকট্রনিক অ্যাসিস্ট্যান্স অর কন্ট্রোল। এখানে এক্স্যাক্টলি কি বোঝানো হয়েছে, যে অরবিটাল নিয়ে যে বললো? আচ্ছা দাঁড়াও একটু দেখে নি। Stereoelectronic assistance or control. A molecule may be maximally reactive only when it assumes a conformation that aligns its various orbitals in a way that minimizes the electronic energy of its transition state. আচ্ছা, এখানে কি ওই যে রিয়াকশনের সময় একটা ট্রানজিশন অবস্থায় যায় না, মানে জি একটা ফ্লিটিং মলিকুলার ইন্টারমিডিয়েট একটা অবস্থায় তো যায়। হ্যাঁ, তো ট্রানজিশন স্টেটটা কখন স্টেবল হবে? নর্মালি ট্রানজিশন স্টেট স্টেবল হলে সেই রিঅ্যাকশনটা এফিশিয়েন্টলি হয় আর কি। হ্যাঁ, এখন ট্রানজিশন স্টেট তখন স্টেবল হবে যখন এনার্জি সবচেয়ে কম থাকবে। এটা নট অনলি ট্রানজিশন স্টেটের ওই মলিকুলের ক্ষেত্রে, যে কোনো এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে যে কোনো কিছুই কিন্তু সবচেয়ে বেশি স্টেবল হয় যখন সেটার এনার্জি সবচেয়ে কম থাকে। এটাই জেনারেল, এনার্জি বেশি হলে কোনো কিছু স্টেবল হতে পারে না আর কি। কারণ এনার্জি বেশি হলে স্টেবল হতে পারে না, কারণ এটা বোঝার একটা জিনিস হচ্ছে মলিকুলার লেভেলে চিন্তা করা। যখন কোনো মলিকুলে এনার্জি বেশি থাকে তখন তাদের এই যে অরবিটালে যে ইলেকট্রন গুলো থাকে তারা বেশি মানে কাঁপতে থাকে। এই জিনিসগুলো মনে আছে তোমাদের, মানে স্কুল লাইফে বা কলেজ লাইফে একটু পড়ছিলাম জি স্যার। যে অরবিটে তো ইলেকট্রন গুলো থাকে, যদি এনার্জি বেশি থাকে তখন তাদের মধ্যে কিন্তু ভাইব্রেশনটা অনেক বেশি হয়, সো দ্যাট দে গেট আনস্টেবল আর কি।
সো এনার্জি বেশি থাকলে যে কোনো কিছু হচ্ছে আনস্টেবল হয়। সো স্টেবল কখন হয়? যখন এনার্জি কম থাকে। সো ইটস অলসো ট্রু ফর দ্য ট্রানজিশন স্টেট, যে এনার্জি যত কম থাকবে ওই স্টেটে তো সেটা তত একটা স্টেবল স্টেট হবে আর কি। ওকে, সো এটা, সো এই এনার্জিটা এই ক্ষেত্রে কম থাকে কি হবে? কম থাকে হচ্ছে তোমার এই যে যে অরবিট গুলো থাকে, মানে এনার্জি স্টেটের যে মলিকুল গুলো, তাদের তো অরবিট আছে, তাই তারা তো মলিকুল, তাদের যে অরবিটের কনফরমেশনটা এমন ভাবে থাকবে যাতে ইলেকট্রনিক এনার্জিটা সবচেয়ে কম থাকে আর কি, মিনিমাম লেভেলে থাকে। ওকে, জি স্যার। মানে আলটিমেট এনার্জিতে আসলে ডিপেন্ড করে কি, যে অরবিট মানে হচ্ছে ওই যে অরবিট গুলো তো বুঝছো, যেগুলোতে ইলেকট্রন গুলো থাকে, ওই যে বিভিন্ন অরবিট আমরা পড়ছিলাম না, এস, হ্যাঁ এরকম তো পড়তাম। হুম। এস, তারপরে কি কি জানি ছিল না, এস, এস পি, হ্যাঁ। হ্যাঁ জি হ্যাঁ ওগুলো। সো ওই অরবিটাল গুলোর অ্যারেঞ্জমেন্টটা এমন ভাবে থাকবে যাতে ইলেকট্রনিক এনার্জিটা মিনিমাম অবস্থায় থাকে আর কি। ওকে, জাস্ট ওই কথাটা এখানে বলছে, যে ওই অবস্থায় থাকলে তখন আসলে স্ট্যাবিলিটি আসে, এবং স্টেবল থাকলে রিঅ্যাকশন ইফিশিয়েন্টলি ঘটে আর কি। আর স্যার এখানে পয়েন্টটা যে বলে ইমোবিলাইজ দেম, এটা হচ্ছে কি কাদেরকে হচ্ছে গিয়ে ইমোবিলাইজ করে? কোথায়? আচ্ছা, enzymes bind substrate in a manner that both aligns and immobilize them so as to optimize their reactives. আচ্ছা, immobilization মানে হচ্ছে মুভমেন্ট আর কি, হ্যাঁ, মানে হচ্ছে এই এখানে ইমমোবিলাইজ বলতে বোঝাচ্ছে হচ্ছে সাবস্ট্রেটটাকে আর কি। ও আচ্ছা, মানে তো এখন হ্যাঁ, নট অনলি সাবস্ট্রেট, বোথ সাবস্ট্রেট এবং এনজাইম হচ্ছে এমন ভাবে মুভ করে যাতে তারা অপটিমাম অবস্থায় আসতে পারে, কি অপটিমাম কমপ্লিমেন্টারিটি অবস্থায় আসতে পারে। ওকে, এইখানে ইমমোবিলাইজ বলতে ওইটা বোঝানো হয়েছে আর কি, যে enzymes bind substrate in a manner that both aligns and immobilize them so as to optimize their reactivities। মানে এনজাইম যখন সাবস্ট্রেটের সাথে বাইন্ড করতেছে, তাদের ইমোবিলাইজেশনটা মানে মুভমেন্টটা এমন হয় যে তাদের মধ্যে মোস্ট কমপ্লিমেন্টারিটি আসে আর কি। যত বেশি কমপ্লিমেন্টারিটি থাকবে, তত অপটিমালি রিয়াকশনটা হবে। এটা তো আমরা আগেই জানছি, কারণ অপটিমাল কমপ্লিমেন্টারিটি যদি বেস্ট হয়, সেই ক্ষেত্রেই হচ্ছে কি বাইন্ডিং বা ইন্টারাকশনটা বেস্ট হয়, সো কি হয়? হ্যাঁ। রিয়াকশনটা বেস্ট হয় আর কি। আচ্ছা স্যার, এরপর ওই যে স্যার ওই আগের স্লাইড, এর আগে ওপেন করলেন না, হ্যাঁ, র্যাক প্রেফারেন্স। মেকানিজম। হ্যাঁ। আচ্ছা, প্রেফারেন্সিয়াল ট্রানজিশন স্টেট মেকানিজমটা কি, যে আমরা কিন্তু এটা অনেক এনজাইমের ক্ষেত্রেই এনজাইমটা সাবস্ট্রেটের সাথে যতখানি ভালোভাবে বাইন্ড করতে পারে, তার থেকে বেটার বাইন্ড করতে পারে সাবস্ট্রেটটা ট্রানজিশন অবস্থার সাথে। ওকে, একটা যখন রিয়াকশন ঘটে, সাবস্ট্রেট কিন্তু শুরুতে যখন থাকে একরকম থাকে, রিয়াকশন যখন হতে থাকে সাবস্ট্রেটের কিন্তু একটা চেঞ্জ হতে থাকে, এবং ট্রানজিশন স্টেটে সে একটা ডিফারেন্ট অবস্থায় থাকে অনেক সময়। ধরো অরিজিনালি যেই শেপে ছিল ট্রানজিশন অবস্থায় ওই শেপে না, একটা ডিফারেন্ট শেপে আছে। এখন ট্রানজিশন অবস্থা আসলে কোন শেপটাতে যায়? যেই শেপটা হচ্ছে একদম এনজাইমের সাথে মোস্ট পারফেক্টলি বাইন্ড করতে পারে। এটুক তো মনে হয় জানো, এগুলো হচ্ছে একটু পুরানো ইনফরমেশন। ওকে, মানে এনজাইমটা সাবস্ট্রেটের সাথে অপটিমালি বাইন্ড করে না অনেক ক্ষেত্রে, বাইন্ড রেদার এনজাইম সাবস্ট্রেটটার যে ট্রানজিশন স্টেটে যে ফর্মটা থাকে, যে কনফার্মেশনে থাকে, সেটার সাথে মোস্ট অপটিমালি বাইন্ড করে আর কি। ওকে, তো বেশ কিছু এনজাইম আছে এই যে সাবস্ট্রেটের যে মানে ট্রানজিশন স্টেটের সাবস্ট্রেটের শেপটা যে ডিফারেন্ট হওয়ার কথা হবে, এনজাইমই হচ্ছে এই কাজটা করে। মানে এনজাইমই হচ্ছে সেই এনার্জিটা বা ফোর্সটা প্রোভাইড করে, যার মাধ্যমে সাবস্ট্রেটটা তার অরিজিনাল ফর্ম থেকে ওই ডিস্টর্ট হয়ে ট্রানজিশন অবস্থার ফর্মে আসে আর কি। ওকে, সো যে এনজাইমগুলো এই মেকানিজমটা ফলো করে, তাদের মেকানিজমটাকে এটা বলা হয় ক্যাটালাইসিস বাই প্রেফারেন্সিয়াল ট্রানজিশন স্টেট বাইন্ডিং, ওই মেকানিজমটার নাম আর কি। মানে যে আচ্ছা। এনজাইমগুলো এই মেকানিজমটা ফলো করে, তারা হচ্ছে এই কাজটা করে আর কি। মানে ওই অপটিমাম বাইন্ডিং এর জন্য সাবস্ট্রেটের যে চেঞ্জ বা ডিস্টরশনটা দরকার, এনজাইমই হচ্ছে এই কাজটা করে আর কি। ওকে, সো এই ক্ষেত্রে দেখা যায় যে এনজাইম যে এই কাজটা করে সে মেকানিক্যালি করে। মানে ধরো সাবস্ট্রেট সোজা অবস্থায় আছে, সে যদি একটু বেঁকা হয় তাহলে এনজাইমের সাথে বেটার বাইন্ড করবে। সো এনজাইম যে কাজটা করে মেকানিক্যাল একটা ফোর্স দিয়ে, এনজাইমটা তখন একটা মেকানিক্যাল ফোর্স প্রোভাইড করে এই সাবস্ট্রেটটাকে ধরো সোজা অবস্থা থেকে বেঁকা বানায় ফেললো। এই মেকানিজমটাকে র্যাক মেকানিজম বলে।
আচ্ছা স্যার, এখন ক্লিয়ার হলো। মেকানিক্যালি স্ট্রেন দেয়। কারণ সাবস্ট্রেটের যে চেঞ্জটা সেটা যে ওই এনজাইমের মেকানিক্যাল ফোর্সের মাধ্যমে হতে হবে এমন কোনো কথা নেই। কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে মানে কিছু কেমিক্যাল চেঞ্জ বা অ্যাটমিক রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমেও সাবস্ট্রেটের ডিস্টরশন ঘটতে পারে, কিন্তু র্যাক মেকানিজম হচ্ছে সেটা যখন এনজাইমের মেকানিক্যাল স্ট্রেন্থের কারণে সাবস্ট্রেটের শেপটা চেঞ্জ হবে আর কি। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ওকে, আচ্ছা, নাও লেকচার 7। লেকচার 7-এর তো আমরা হচ্ছে কি নিয়ে জেনে পড়তেছিলাম, ইনহিবিশন না এনজাইম ইনহিবিটরস। ইনহিবিটরস এর মধ্যে যে দুইটা গ্রুপ ছিল, রিভার্সিবল আর ইরিভার্সিবল। লাস্টের দিনে আমরা হচ্ছে ইরিভার্সিবলের যে তিনটা ছিল এগুলো নিয়ে আলোচনা করছি। এখান থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে এই তিনটার ব্যাপারে? এই তিনটার ব্যাপারে যদি কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে আজকে আমরা এই তিনটা নিয়ে যে ইরিভার্সিবল ইনহিবিটর নিয়ে আলোচনা করব। তো ইরিভার্সিবল ইনহিবিটরও মানে তিনটা মেজর গ্রুপে ভাগ করা যায়: গ্রুপ স্পেসিফিক রিএজেন্ট, অ্যাফিনিটি লেভেলস আর সুইসাইড ইনহিবিটরস। আজকে এই তিনটা নিয়ে কথা বলবো আর কি। ওকে, তাহলে ইরিভার্সিবল এর লেটস স্টার্ট উইথ ইরিভার্সিবল। যখন প্রথম কথা হচ্ছে এটাকে ইরিভার্সিবল বলা হচ্ছে কেন, এগুলাকে রিভার্সিবল কেন বলা হয় সেগুলো আমরা আগের দিন শুনছি। কারণ এই ইনহিবিটর গুলো অ্যাড করার পর ইনহিবিশন হয়, আমরা যদি ইনহিবিটর গুলোকে উইথড্র করি ইনহিবিশন বন্ধ হয়ে যাবে। কিন্তু ইরিভার্সিবল গুলোর ক্ষেত্রে ধরো ইনহিবিটরটা দিলা, ইনহিবিটর দেওয়ার ফলে ইনহিবিশন হলো, ইনহিবিটর সরাই ফেললে ওই ইনহিবিশন বন্ধ হবে না আর কি। মানে এই ক্ষেত্রে যে ইনহিবিটরটা হয় সেটা ইরিভার্সিবল। ওকে, এই জন্য এটাকে ইরিভার্সিবল ইনহিবিশন বলে। তো এখন কেন আসলে ইরিভার্সিবল হয়, কারণ এই ক্ষেত্রে দেখা যায় যে দ্য ইরিভার্সিবল ইনহিবিটরস বাইন্ড কোভ্যালেন্টলি উইথ অর destroy a functional group of an enzyme that is essential for the enzyme's activity or to form a particularly stable non-covalent association, and formation of a such covalent link between an irreversible inhibitor and enzyme is one approach। আচ্ছা, যেটা কি এই ক্ষেত্রে যেটা হয় মানে ইরিভার্সিবল সেটা তো আমরা বুঝছি যে এটা ইরিভার্স করা যায় না, যে ইনহিবিটরের ইফেক্টটাকে আমরা রিভার্স করতে পারবো না, এই জন্য এটা ইরিভার্সিবল। তো কেন আমরা ইফেক্টটাকে রিভার্স করতে পারি না, কারণ এই ইনহিবিটর গুলো এনজাইমের সাথে খুব স্টেবল একটা বন্ড করে। সেটা হচ্ছে একটা নন কোভ্যালেন্ট হতে পারে অথবা কোভ্যালেন্ট বন্ডও হতে পারে। তবে নন কোভ্যালেন্ট হোক আর কোভ্যালেন্ট হোক এই বন্ডটা খুব স্টেবল বন্ড হয়, মানে এটা একবার হলে এই বন্ডটার ধরো মানে রিভার্স করা যায় না। ওকে, অথবা আরেকটা জিনিস হতে পারে, ইনহিবিটর গুলা ধরো এনজাইমের কোন একটা ফাংশনাল গ্রুপকে ডিস্ট্রয় করে ফেলে আর কি, চেঞ্জ করে ফেলে, যেটা হচ্ছে এনজাইমের অ্যাক্টিভিটির জন্য ইম্পর্টেন্ট। তো এই যে যদি এখন ফাংশনাল গ্রুপকে ডিস্ট্রয় করে ফেলে, ধরো একটা তুমি ইনহিবিটরটা অ্যাড করছো, সে এনজাইমের ফাংশনাল গ্রুপকে ডিস্ট্রয় করে ফেলছে, যে ফাংশনাল গ্রুপটা নেসেসারি ওই এনজাইমের ক্যাটালাইসিসের জন্য। সো এখন গ্রুপই ডিস্ট্রয় করে ফেলছে, তো তখন যদি ইনহিবিটর আমরা উইথড্র করি তাহলে আর কোনো লাভ নেই, এনজাইম তো আর আগের অবস্থায় যেতেই পারবে না, বিকজ অলরেডি তার একটা গ্রুপ ডিস্ট্রয়েড আর কি। ওকে, সো এই কারণে এই ইরিভার্সিবল ইনহিবিটরস গুলোর ইফেক্টটাকে রিভার্স করা যায় না, কারণ তারা হচ্ছে এনজাইমে একটা পার্মানেন্ট ড্যামেজ করে ফেলে, একটা পার্মানেন্ট চেঞ্জ করে ফেলে। ওকে, সো ইরিভার্সিবল ইনহিবিটরের বিভিন্ন ইউজফুলনেস আছে, যেমন একটা ইউজ বা ইউজফুলনেস হচ্ছে দে আর ইউজড ফর স্টাডিং রিঅ্যাকশন মেকানিজমস। হ্যাঁ, কোনো রিঅ্যাকশনের মেকানিজম স্টাডি করার জন্য আমরা ইনহিবিটরস ইউজ করতে পারি। ওকে, তারপরে ধরো হচ্ছে তুমি হচ্ছে একটা এনজাইমের ক্যাটালাইটিক সাইট নিয়ে স্টাডি করতে চাচ্ছ, যে কোন অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে কি ধরনের ফাংশন করতেছে অ্যাক্টিভ সাইটে, ওগুলোর জন্য আমরা ইরিভার্সিবল ইনহিবিটর ইউজ করতে পারি। ওকে, আর ওই খুব গ্রেট ইউজফুলনেসটা তো আছে যে অনেক ইনহিবিটরই মেডিসিন হিসেবে ইউজ হয়, ড্রাগ হিসেবে ইউজ হয়, আমরা একটু পরে দেখবো আর কি। হ্যাঁ,
আচ্ছা, এখন আমরা তাহলে এই ইরিভার্সিবল ইনহিবিটরের এই তিনটা ডিফারেন্ট গ্রুপ নিয়ে একটু আলোচনা করি, মানে তিনটা ক্লাস নিয়ে। সো গ্রুপ স্পেসিফিক রিয়েজেন্টস, এগুলা কি? আচ্ছা, গ্রুপ স্পেসিফিক রিয়েজেন্টস রিঅ্যাক্ট উইথ স্পেসিফিক আর গ্রুপস অফ অ্যামাইনো অ্যাসিডস। ওই যে একটা অ্যামাইনো অ্যাসিডের ইয়ে মনে আছে না, স্ট্রাকচার মনে আছে না, তার তো একটা আর গ্রুপ থাকে আর কি, একটা সিওএইচ থাকে একদিকে, NH2 থাকে আরেকদিকে, একটা আর গ্রুপ থাকে আর কি। হ্যাঁ, এই গ্রুপ স্পেসিফিক রিয়েজেন্ট গুলা অ্যামাইনো অ্যাসিডের আর গ্রুপের সাথে রিয়াক্ট করে। তো স্পেসিফিক আর কি, ধরো এক ধরনের গ্রুপ স্পেসিফিক এক ধরনের আর গ্রুপের সাথে রিয়াক্ট করে আর কি, এই জন্যই তাদেরকে গ্রুপ স্পেসিফিক বলে। ঠিক আছে, মানে এই ইনহিবিটর গুলো স্পেসিফিক গ্রুপের সাথে আর গ্রুপের সাথে রিয়াক্ট করে এনজাইমটাকে ইনহিবিট করে আর কি। ওকে, সো এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, একটা হচ্ছে ডাই আইসো, দাঁড়াও এত বড় নাম কেন, ডাই আইসো প্রোপাইল ফসফোফ্লুরিডেট। ওকে, এত বড় নাম মনে রাখার দরকার নেই, এটার নাম হচ্ছে DIPF সংক্ষেপে। ওকে, আর একটা হচ্ছে আয়োডো এসিটামাইড। এই দুইটা হচ্ছে দুইটা গ্রুপ স্পেসিফিক রিয়েজেন্টের মানে ইনহিবিটরের এক্সাম্পল। আচ্ছা, আমরা দেখি যে কোনো একটা দেখি যে DIPF কি কি করে। DIPF modifies only one of 28 serine residues in the proteolytic enzyme chymotrypsin, implying that this has serine residues is especially reactive. আচ্ছা, DIPF হচ্ছে কাইমোট্রিপসিন একটা এনজাইম আর কি। হ্যাঁ, DIPF হচ্ছে কাইমোট্রিপসিন এনজাইমটার ইনহিবিটর আর কি, এটা গ্রুপ স্পেসিফিক ইনহিবিটর। ওকে, আচ্ছা, এখন যেটা হচ্ছে, আচ্ছা এরপর একটা, so এটা কি DIPF also revealed a reactive serine residues in acetyl choline esterase, an enzyme important in the transmission of the nerve impulses. Thus DIPF and similar compounds are bind and inactive. আচ্ছা, যেটা হচ্ছে DIPF হচ্ছে এই এসিটাইল, এই সরি, DIPF হচ্ছে কাইমোট্রিপসিন এই এনজাইমটার একটা ইনহিবিটর। তারপরে এই এনজাইমটা ধরো এসিটাইল কোলাইন ট্রান্সফারেজ, সরি এসিটাইল কোলাইন এস্টারেজ, এই এনজাইমটার একটা ইনহিবিটর আর কি। ওকে, আর এই এনজাইমটা ওই নিউরো ট্রান্সমিশন, মানে আমাদের ব্রেনে বিভিন্ন ধরনের সিগন্যাল আদান প্রদান হয় না, নিউরো ট্রান্সমিশন হয়, যে নিউরো ট্রান্সমিশনের জন্য এই এনজাইমটা ইম্পর্টেন্ট আর কি। সো যেহেতু DIPF হচ্ছে এই এনজাইমটাকে ইনহিবিট করতে পারে, সো DIPF কে নার্ভ গ্যাস হিসেবে ইউজ করা যায়। ওকে, তো এটা ইনহিবিট করলে প্রবলেম হয়ে যাবে না? হ্যাঁ, এই জন্যই গ্যাস হিসেবে, নার্ভ গ্যাস হিসেবে ইউজ করা যায়। নার্ভ ইউজ করা যায় বলতে কি বুঝাইলো? ওই যে বিভিন্ন ধরনের নার্ভ গ্যাস আছে, হ্যাঁ, ডেডলি গ্যাস আর কি, নার্ভ গ্যাস দিয়ে মানুষকে মেরে ফেলা সম্ভব। তো স্যার এটা ভয়াবহ কথা। হ্যাঁ, এটা একটা ভয়াবহ কথা উইপেন, বাট সব মানে ইনহিবিটর তো আর খারাপ না, মানে খারাপ নাকি, এখন প্রচুর ইনহিবিটর আছে যেগুলোকে আমরা ড্রাগ হিসেবে ইউজ করতে পারি। ওকে, আচ্ছা একটু পরে আসতেছি, তখন আরো ভালোভাবে বুঝবা। ওকে, সো জিনিসটা কি আমরা ইউজ করি নাকি বডিতে নিজে নিজে ফাংশন হইতে পারে? কোনটা ইনহিবিটর? পিএফ, হ্যাঁ, আমাদের যে নার্ভে যে ইয়ে করে, যে নিউরোট্রান্সমিটার, যে ওই ইয়েটাকে, এনজাইমটাকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে, মানে আচ্ছা, ইনহিবিটর হিসেবে কাজ করতেছে। আমাদের ওটা নার্ভ নিউরো ট্রান্সমিশনকে কন্ট্রোল করার জন্য কিছু ইনহিবিটর আমাদের বডিতে না আছে, কিন্তু DIPF সম্ভবত আর্টিফিশিয়াল, ইটস নট দ্য ন্যাচারাল ওয়ান আই গেস। ঠিক আছে, আমাদের বডি কিন্তু নিজেই প্রচুর ইনহিবিটর তৈরি করে। অবশ্য আমাদের বডির যে ইনহিবিশনটা, এটা হচ্ছে না ওই ওই ফিডব্যাক ইনহিবিশন একটা মেকানিজম আছে, ওই জিনিসটা আমাদের বডিতে বেশি কাজ করে। আর এই মানে ড্রাগ হিসেবে আমরা যেই ইনহিবিটর গুলো ইউজ করি, এগুলো আসলে না আমাদের ইনভিভো ইনহিবিটর না, এগুলো বেশিরভাগই হচ্ছে আর্টিফিশিয়াল, মানে ধরো মানে ইনভিভো না, মানে আমাদের বডিতে প্রডিউস হয় না এগুলো। এগুলো হচ্ছে আদার কেমিক্যাল হুইচ ক্যান ইনহিবিট দ্য এনজাইমস হুইচ আর ওয়ার্কিং ইনসাইড আওয়ার বডি। কিন্তু আমাদের বডিতে যে ইনহিবিশন গুলো কাজ করে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফিডব্যাক হয় কি, যে ধরো একটা প্রোডাক্ট এ, হ্যাঁ, ধরো একটা এনজাইম প্রোডাক্ট এ তৈরি করতেছে, প্রোডাক্ট এটা আমাদের বডিতে দরকার, ধরো প্রোডাক্টে আমাদের বডিতে হচ্ছে 50টা দরকার। সো ধরো এরকম এনজাইমটা হচ্ছে প্রোডাক্ট এ তৈরি করা শুরু করলো, প্রোডাক্টে হতে 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 যখন 50টা হবে, ওই তখন প্রোডাক্ট এই আবার ওই এনজাইমটাকে ইনহিবিট করবে আর কি। তো বেশিরভাগ ক্ষেত্রে যে কাজটা ঘটে, মানে ধরো প্রোডাক্ট এ ধরো 50টা, মানে আমাদের বডিতে তো আসলে এই যে
এনজাইমেটিক রিয়েকশন গুলো ঘটে, এগুলো তো আসলে একটা স্টেপে ঘটে না। প্রথমে ধরো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এরকম অনেকগুলো স্টেপ হতে থাকে। মানে একটা একটা কম্পাউন্ড থেকে আরেকটা কম্পাউন্ড, একটা কম্পাউন্ড থেকে আরেকটা কম্পাউন্ড, একটা কম্পাউন্ড থেকে আরেকটা কম্পাউন্ড, এইভাবে স্টেপের পর ফাইনাল কম্পাউন্ডটা তৈরি হয় আর কি। সো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই মাঝখানের কোনো একটা কম্পাউন্ড ওই এনজাইমটাকে ইনহিবিট করে আর কি। যে কম্পাউন্ডটা তৈরির ক্ষেত্রে এনজাইম নিজেই তৈরি করছে আর কি, ঠিক আছে। সেই জন্য এটাকে ফিডব্যাক ইনহিবিশন বলে, যে প্রোডাক্টটি ইনহিবিটর হিসেবে কাজ করতে পারে। তো আমাদের বডির ইনভিভো সিস্টেমে বেশিরভাগ যে ইনহিবিটর গুলো কাজ করে এরা হচ্ছে ফিডব্যাক মেকানিজমে কাজ করে, বা মানে এইভাবে আমাদের বডি হচ্ছে রেগুলেশন গুলো করে আর কি, যে কখন ক্যাটালাইটিক রিঅ্যাকশন এখন হতে হবে কি হবে না। আদারওয়াইজ যে ইনহিবিটর গুলো আছে, মানে ধরো ডিআইপিএফ বা যেমন ধরো পেনিসিলিন একটা ইনহিবিটর, একটু পরে পেনিসিলিন নিয়ে কথা বলবো, এগুলা বেশিরভাগই হচ্ছে আদার কেমিক্যাল আর কি, মানে আমাদের বডি এগুলা প্রডিউস করে না আর কি। এগুলো আর্টিফিশিয়াল সব। আর্টিফিশিয়াল ইনেসেন্স, হ্যাঁ ঠিক আছে, ইনেসেন্স বলতে পারি কি আমরা আর্টিফিশিয়াল, কি যে দিস আর আদার কেমিক্যাল আর কি। কারণ এগুলাকে আর্টিফিশিয়াল বলাটা ঠিক না, কারণ হচ্ছে হয়তো বা এই কেমিক্যাল অন্য কোনো আমরা প্রডিউস করতেছি না হিউম্যানরা, কিন্তু হয়তো বা একটা ব্যাকটেরিয়া প্রডিউস করতেছে, বা একটা ধরো ইস্ট প্রডিউস করতেছে। আচ্ছা, সেই বাট আমাদের সেন্সে স্যার নাই ডিআইপিএফ। হ্যাঁ কি স্যার, কে বলতেছিলেন কি? স্যার আস্ক করছিলাম যে অ্যাসেটাইল কোলিন এস্টারেজ তো হচ্ছে কি নেসেসারি ফর নার্ভ ইম্পালসেস, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। তো তাহলে এটা কি মানে এটাকে আবার ইনঅ্যাক্টিভেট কেন করছে ডিআইপিএফ? আচ্ছা, ডিআইপিএফ কিন্তু কোনো ন্যাচারাল ইনহিবিটর না আমাদের বডির, হ্যাঁ মানে আমাদের বডির কি বলা যায় ইন্ডিজিনাস ইনহিবিটর না। এটা একটা হ্যাঁ, কেমিক্যাল যেটা হচ্ছে এনজাইমটাকে ইনহিবিট করতে পারে, এটা একটা ইনহিবিটর আর কি। সো এইটার জন্য তাহলে ডিআইপিএফ এই ইনহিবিটরটা আমরা নিতে পারবো না, এটাই বুঝাচ্ছে। না, এইটা হচ্ছে ইনহিবিটর আর কি। সো এটাকে নার্ভ গ্যাস হিসেবে ইউজ করা যায়। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই যে ইনহিবিটর গুলো আছে, যে এনজাইম ইনহিবিটর, আচ্ছা একটু জেনারেলি সহজভাবে বলি এনজাইম ইনহিবিটর গুলোর অ্যাপ্লিকেশন আসলে কি, যা আমাদের কেন এনজাইম ইনহিবিটর গুলো জানা লাগবে। আমরা ধরো আমাদের ইনভিভো সিস্টেম বাদ দিলাম, যে আমাদের বডির ভেতরে কি হচ্ছে এটা না হয় ধরো আমরা একটু সাইডে রাখলাম, যে এই বাদে যে এই যে বিভিন্ন ধরনের ইনহিবিটর গুলো আছে এগুলোর ইউজফুলনেস কি, কেন আমাদের এই ইনহিবিটর গুলো দরকার। একটা হচ্ছে, বলতে পারো দুই ধরনের ইউজফুলনেস। একটা হচ্ছে এই যে এনজাইম কিভাবে কাজ করে তার মেকানিজম গুলো জানা। তাদের ধরো এনজাইম হচ্ছে কিভাবে, এনজাইমের ফাংশন কি, তারা কিভাবে হচ্ছে রিয়াকশনটাকে ক্যাটালাইজ করতেছে। এনজাইমের তো একটা বড় মলিকুল প্রোটিন, তার কোন অংশটা হচ্ছে ক্যাটালাইসিসে, কোন অংশটা বাইন্ডিং এ ইনভলভ, সেটা হচ্ছে জানা। আমরা মেকানিজম মানে আমরা স্টাডি করতে পারতেছি, আমরা নলেজ বাড়াতে পারতেছি, ওকে। আর আরেকটা ইউজ কি, এগুলাকে আমরা যেহেতু এনজাইম, সেগুলোকে আমরা হচ্ছে ড্রাগ হিসেবে ইউজ করতে পারি। মানে সরি, যেহেতু ইনহিবিটর তারা এবং এনজাইমকে ইনহিবিট করে, তার আমরা এটাকে ড্রাগ হিসেবে ইউজ করতে পারি। যেমন ফর এক্সাম্পল আগের দিন বলছিলাম না একটা ক্যান্সার ড্রাগ হিসেবে ইউজ করা যায়, কোনটা জানি, যেমন ধরো কই গেল, এই কই জানি ছিল, এই একটা এক্সাম্পল কাটিং, যেমন ধরো হচ্ছে এই যে মিথোট্রেক্সেট। হুম, আমাদের বডি মিথোট্রেক্সেট তৈরি করে না সব, এটা ধরো একটা একটা ইনহিবিটর। কোন এনজাইমটার, ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ, এই এনজাইমটার একটা ইনহিবিটর। এই ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ কি করে, সে হচ্ছে, আমরা ডিটেলসে না যাই, পিউরিন পাইরিমিডিন, এই এনজাইমটা ইনভলভ হচ্ছে সেল প্রলিফারেশনে। ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ এনজাইমটা সেল প্রলিফারেশনে ইনভলভ। এখন যখন আমাদের বডিতে ধরো আল্লাহ না করুক কারো বডিতে যদি ক্যান্সার টিউমার বা ক্যান্সার হয়, মেলিগন্যান্ট টিউমার, ওকে, কি হবে, আনকন্ট্রোল গ্রোথ হয়, সেল প্রলিফারেট করতে থাকে, ওকে। এটা থামানো উপায় নেই, মানে প্রলিফারেট করতেছে। এখন যদি আমরা ক্যান্সারকে ট্রিট করতে চাই, আমাদের কি করতে হবে, ক্যান্সারের একটা ট্রিটমেন্ট হবে যে আমাদের সেল প্রলিফারেশন বন্ধ করে দিতে হবে। যদি আমরা সেল প্রলিফারেশন বন্ধ করতে পারি তাহলে সেটা কি, ইট ক্যান প্রিভেন্ট দ্য ক্যান্সার ডেভেলপমেন্ট, ওকে। সো যেহেতু এই মিথোট্রেক্সেট এই ইনহিবিটরটা এই এনজাইমটাকে ইনহিবিট করতে পারে, যে এনজাইমটা সেল প্রলিফারেশনে ইনভলভ, তার মানে কি, তাহলে কিন্তু আমরা এই কেমিক্যালটাকে ক্যান্সারের ট্রিটমেন্ট হিসেবে ইউজ করতে পারতেছি। কারণ আমরা যে এই কেমিক্যালটাকে ইউজ করি মেডিসিন হিসেবে, সে হচ্ছে এনজাইমটাকে ইনহিবিট করবে, সো প্রলিফারেশন কন্ট্রোলে চলে আসবে আর কি, ওকে। দিস ইজ হচ্ছে ইউজফুলনেস।
মানে অ্যাপ্লিকেশন অফ ইনহিবিটর। এই জন্য আমাদের আসলে ইনহিবিটরের ব্যাপারে জানা নেসেসারি, কারণ প্রচুর ইনহিবিটর আছে যেগুলোকে আমরা এরকম ড্রাগ হিসেবে ইউজ করতে পারি। অলসো আমরা যখন ধরো এই যে বিভিন্ন এনজাইমের মেকানিজম আমরা জানতে চাই, তখন হচ্ছে আমরা এই বিভিন্ন এনজাইম ইউজ করি, সরি বিভিন্ন ইনহিবিটর আমরা ইউজ করি আর কি। ইনহিবিটর ইউজ করে আমরা এনজাইমের মেকানিজম স্টাডি করতে পারি। আর অ্যাকচুয়ালি কি, ধরো তুমি একটা ইনহিবিটর কিংবা যখন ড্রাগ হিসেবে ইউজ করতে চাও, তখন তো মেকানিজম আসলে জানাই লাগে। ধরো তুমি ধরো এই এই ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ, এই এনজাইমটা কি কাজ করে বডিতে জানতে চাচ্ছ। ধরো জানি না আমি এখন পর্যন্ত, হ্যাঁ আমরা জানতে চাচ্ছি, সেই এনজাইমটা তো আমাদের আসলে স্টাডি করতে হবে। সেই স্টাডির সময় ইনহিবিটর কাজে লাগে আর কি। ওকে, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে আমরা আবার গ্রুপ স্পেসিফিকে ফেরত যাই। হ্যাঁ, ডিআইপিএফ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে গ্রুপ ডিআইপিএফ একটা গ্রুপ স্পেসিফিক ইনহিবিটর কার, এই কাইমোট্রিপসিনের প্লাস হচ্ছে অ্যাসিটাইলকোলাইন এস্টারেজের দুইটা এনজাইমের। তো ডিআইপিএফ কিভাবে ইনহিবিট করে? ডিআইপিএফ আমরা ধরো অ্যাসিটাইলকোলাইন এস্টারেজ এনজাইমটা দেখি। অ্যাসিটাইলকোলাইন এস্টারেজ পুরোটার ধরো এখানে দেওয়া নাই, জাস্ট ধরে নাও এটা অ্যাসিটাইলকোলাইন এস্টারেজ আর কি। তো অ্যাসিটাইলকোলাইন এস্টারেজের যে সেরিন রেসিডিউ গুলা থাকে, একটা সেরিন রেসিডিউর সাথে সে ইন্টারেক্ট করে। সেরিন রেসিডিউ তোমাদের এটা তো একটা এনজাইম, মানে একটা প্রোটিন, সো তার তো সেরিন রেসিডিউ থাকতেই পারে, রাইট? সো এর সেরিন রেসিডিউ আছে, এবং এ হচ্ছে একটা পার্টিকুলার সেরিন রেসিডিউর সাথেই হচ্ছে ডিআইপিএফ টা ইন্টারেক্ট করে। কিভাবে ইন্টারেক্ট করে? সেরিন রেসিডিউর সাথে এটা ডিআইপিএফ আর কি। হ্যাঁ, সেরিন রেসিডিউর সাথে ডিআইপিএফ একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। কোভ্যালেন্ট বন্ড তৈরি করার ফলে এই এনজাইমটা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, সে আর ফাংশন করতে পারে না। ওকে, একটু বোঝা গেছে? মানে ডিআইপিএফ একটা ইনহিবিটর, ওকে, যে এনজাইমটাকে ইনহিবিট করে। তো কেন আমরা ডিআইপিএফ কে একটা ইরিভার্সিবল ইনহিবিটর বলতেছি? কারণ ডিআইপিএফ হচ্ছে সেরিনের সাথে, এই এনজাইমটার সেরিন গ্রুপের সাথে কোভ্যালেন্টলি একটা ইরিভার্সিবল চেঞ্জ নিয়ে আসে, এই জন্য এটা ইরিভার্সিবল ইনহিবিটর। এবং এটা কেন তাহলে গ্রুপ স্পেসিফিক ইনহিবিটর? কারণ হচ্ছে সেই জিনিসটা আরেকবার একটু রিপিট করা যাবে, কেন ইরিভার্সিবল? ওকে, আচ্ছা আমরা বলতেছি, আচ্ছা ডিআইপিএফ হচ্ছে একটা ইনহিবিটর অ্যাসিটাইলকোলাইন এস্টারেজের। তো কেন এটাকে আমরা ধরো ইরিভার্সিবল বলতেছি? এটা তো একটা ইরিভার্সিবল গ্রুপ স্পেসিফিক ইনহিবিটর। আমরা ভেঙে ভেঙে আসি যে ডিআইপিএফ কে কেন আমরা ইরিভার্সিবল ইনহিবিটর বলতেছি। কারণ ডিআইপিএফ এই এনজাইমটার সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, এই এনজাইমটার সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, এবং এই কোভ্যালেন্ট বন্ড হচ্ছে স্টেবল কোভ্যালেন্ট বন্ড। ওকে, সো এই কোভ্যালেন্ট বন্ড তৈরি করে সে হচ্ছে তার সাথে এই অবস্থায় বসে থাকে, সে এনজাইম আর কাজ করতে পারে না। মানে ডিআইপিএফ অ্যাসিটাইলকোলাইন এস্টারেজ এনজাইমটার সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে এনজাইমটাকে ইনঅ্যাক্টিভ করে দেয়। মানে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে সে তো আসলে নিজে ওর সাথে যুক্ত হয়ে এটাকে ক্যাটালাইটিক্যালি ইনঅ্যাক্টিভ করে দেয়, এনজাইম আর কাজ করতে পারে না। এবং ওকে, এবং এই চেঞ্জটা ইরিভার্সিবল, কারণ এই যে কোভ্যালেন্ট বন্ডটা হয় এটা খুব স্টেবল বন্ড, এটাকে ইরিভার্স করা যায় না। হ্যাঁ, এটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায় এনজাইমে। এই জন্য ডিআইপিএফ একটা ইরিভার্সিবল ইনহিবিটর। এখন আমরা আরেকটু ডিপে যাই যে ওকে, এটা একটা ইরিভার্সিবল ইনহিবিটর, কিন্তু কি টাইপের? গ্রুপ স্পেসিফিক ইরিভার্সিবল ইনহিবিটর। কেন এটা গ্রুপ স্পেসিফিক ইরিভার্সিবল ইনহিবিটর? কারণ সে পার্টিকুলারলি সেরিন গ্রুপের সাথে ইন্টারেক্ট করে, অন্য গ্রুপের সাথে না। মানে সে এই ডিআইপিএফ যে এই কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে যুক্ত হয় এনজাইমটার সাথে, সেই এনজাইমের যে কোনো গ্রুপের সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে না। সে শুধুমাত্র স্পেসিফিক্যালি সেরিন গ্রুপের সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। এই জন্য এটা গ্রুপ স্পেসিফিক ইনহিবিটর। তো বুঝছো তো যে ডিআইপিএফ কেন ইরিভার্সিবল গ্রুপ স্পেসিফিক ইনহিবিটর? স্যার, এটা কি শুধু রেসিডিউ এর সাথে তৈরি করতে থাকে? হ্যাঁ, কি বলো, আবার বলো। না, আর গ্রুপ রেসিডিউ এর সাথে? রেসিডিউ মানে একটু ক্লিয়ার করো তো কোশ্চেনটা একটু। সেরিন রেসিডিউর সাথে এটা কোভ্যালেন্টলি বন্ড ফর্ম করে।
হ্যাঁ হ্যাঁ, এটা তো সেরিন এটার জন্য বললাম, অন্যান্য প্রোটিন গুলোতেও কি ওই এরকম এই আচ্ছা, টাইপের ইয়াগুলোর সাথে? যেটা হচ্ছে ডিআইপিএফ ডেফিনেটলি সব প্রোটিনের সাথে, সব প্রোটিনকে সে ইনহিবিট করতে পারবে না। হ্যাঁ, সে হচ্ছে ডিআইপিএফ হচ্ছে, আচ্ছা ডিআইপিএফ এর এই দুইটা বাদে আরো এনজাইমকে ইনহিবিট করে কিনা আমি ঠিক শিওর না, একটু দেখতে হবে। বাট এই দুইটাকে করে আর কি। হ্যাঁ, কাইমোট্রিপসিন আর এসিটাইলকোলাইন এস্টারেজ দুইটাকেই সে ইনহিবিট করে, কিন্তু ইনহিবিট করার সময় সে শুধুমাত্র এই সেরিন গ্রুপটার সাথে বাইন্ড করতে পারে, অন্য কোনো গ্রুপের সাথে না। এই ধরো এই এসিটাইলকোলাইন এস্টারেজ, এর কি শুধু সেরিন গ্রুপ আছে, এর আরো গ্রুপ আছে না? এটা তো একটা প্রোটিন, অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, শুধু কি সেরিন গ্রুপ আছে? আরো অসংখ্য গ্রুপ তো আছে এখানে, রাইট? জি স্যার, হ্যাঁ স্যার, এটাই জিজ্ঞেস করছিলাম যে মানে দুটাতেই আর কি সেরিন গ্রুপটাই হ্যাঁ থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কাইমোট্রিপসনের ক্ষেত্রে সেরিন গ্রুপের সাথেই করে শুধু, অ্যাসিটাইলকোলাইন এস্টারেজও সেরিন গ্রুপের সাথেই করে। ডিআইপিএফ এর যদি অন্য কোনো আরো এনজাইম থাকে, সেগুলা সেগুলারও সে শুধুমাত্র সেরিন গ্রুপের সাথে ইন্টারেক্ট করে, অন্য গ্রুপের সাথে না। দ্যাটস ওয়াই ইট ইজ এ গ্রুপ স্পেসিফিক রিয়েজেন্ট। ওকে, ওকে, আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখে নিও। একই আয়োডোএসিটামাইড, ওকে, একই সেম টাইপের আরেকটা এক্সাম্পল দেখে নিও, সমস্যা নাই, দেখলে বুঝবা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আরেক টাইপের গ্রুপ স্পেসিফিক। স্যার আয়োডোতেও কি সেরিন গ্রুপটা না স্যার? না, আয়োডো কি সেরেন গ্রুপ? আই ডোন্ট থিংক সো। এসিস তো আয়োডোতে তো সেরেন গ্রুপ না তো, সিস্টিন সিস গ্রুপের সাথে। আহ, আয়োডোএসিটামাইড হচ্ছে এনজাইমের সিস গ্রুপের সাথে ইন্টারেক্ট করে, সেরিনের সাথে না। এই জন্যই তো, ওকে, এই যে লেখাই আছে সিস, সেরিন, সরি, সিস। ওকে, আচ্ছা, সেরিন গ্রুপের কি, এটা সেরিন তো একটা গ্রুপ আর কি। হ্যাঁ, সেরিন গ্রুপের এই ওএইচটা দিয়ে দেখাইছে কি ওএইচ এর সাথে বন্ড, মানে ফাইনালি বন্ড তৈরি হয় ওএইচ এর সাথে আর কি, যেটা ওএইচটা হচ্ছে সেরিন গ্রুপের পার্ট আর কি। আর এসএসটা হচ্ছে সিস গ্রুপের পার্ট আর কি। হ্যাঁ, সে সিস গ্রুপের সাথে ইন্টারেক্ট করে আয়োডোএসিটামাইড, সিস গ্রুপে যে এসএসটা থাকে সেই এসএস এর সাথে বন্ডটা তৈরি করে আর কি, কোভ্যালেন্ট বন্ড। সিস গ্রুপ বাদে অন্য কোনো গ্রুপের সাথে সে বন্ড তৈরি করতে পারবে না, অন্য গ্রুপের এসএস থাকলেও পারবে না। ওকে, এরপরে কই যাবো আমরা? অ্যাফিনিটি লেভেল। অ্যাফিনিটি লেভেলের ঘটনা কি? আচ্ছা, অ্যাফিনিটি লেভেলস আর molecules that are structurally similar to the substrate for the enzyme that covalently modify active site. কোভ্যালেন্টলি তো জানি, সব ইরিভার্সিবলি হচ্ছে আইদার কোভ্যালেন্টলি বাইন্ড করে এনজাইমের সাথে, অ- অথবা হচ্ছে নন কোভ্যালেন্টলি করে, এবং করে তারা হচ্ছে আইদার নিজেকে পার্মানেন্টলি বসে থাকে, অথবা হচ্ছে ওই এনজাইমের একটা ফাংশনাল গ্রুপকে ডিস্ট্রয় করে দেয় আর কি। হ্যাঁ, এটুকু তো আমরা জানি, কোভ্যালেন্টলি মডিফাই অ্যাক্টিভ সাইট রেসিডিউস। ওকে, তাহলে তাদের স্পেসিফিসিটিটা কি? আচ্ছা, এই ধরনের ইনহিবিটর গুলা, তাদের স্ট্রাকচার হচ্ছে সাবস্ট্রেটের সাথে স্ট্রাকচারাল সিমিলারিটি থাকে। তারা সাবস্ট্রেটের সাথে, মানে তাদের স্ট্রাকচার আর সাবস্ট্রেটের স্ট্রাকচার আর তাদের স্ট্রাকচার একই রকমই হয় আর কি। ঠিক আছে, এই জন্য এদেরকে অ্যাফিনিটি লেভেল বলে। স্ট্রাকচার এক তো, অ্যাফিনিটিতে একই টাইপের থাকে আর কি। অনেক সময় তোমার স্ট্রাকচারেরটা আরো বেশি ভালো হয়, মানে সাবস্ট্রেটের থেকে এদের স্ট্রাকচার এমন হয় যে, মানে সিমিলারিটির মধ্যেও এমন হয় যে তারা সাবস্ট্রেটের থেকেও বেটার বাইন্ড করতে পারে এনজাইমের সাথে। I mean, this kind of sometimes this kind of inhibitors they can bind with the enzyme with more specificity in comparison with the substrate. Okay. আচ্ছা, এই স্ট্রাকচারাল সিমিলারিটি থাকে এরকম আরেকটা ইনহিবিটর ছিল, আগের দিনে পড়ছিলাম, মনে আছে কোনটা? মানে ইনহিবিটর যাদের স্ট্রাকচার হচ্ছে স্ট্রাকচার ওই সাবস্ট্রেটের সাথে সিমিলার টাইপের, আরেকটা এনজাইম আছে, সরি আরেকটা ইনহিবিটর আছে আরেক ধরনের, মনে আছে কোনটা? স্যার ওই যে কম্পিটিটিভ ইনহিবিটর এটা না? এক্স্যাক্টলি, কম্পিটিটিভ ইনহিবিটর। কম্পিটিটিভ ইনহিবিটরও কিন্তু তাদেরও কিন্তু স্ট্রাকচার সাবস্ট্রেটের সাথে সিমিলার থাকে, অ্যাফিনিটি লেভেলেরও থাকে। তাহলে পার্থক্য কি দুটার মধ্যে?
কম্পিটিটিভ ইনহিবিটর কিন্তু রিভার্সিবল ইনহিবিটর। সে হচ্ছে ওই জাস্ট সে ওই এনজাইমের সাথে কোনো কোভ্যালেন্ট বন্ড ফর্ম মানে পার্মানেন্ট কোনো চেঞ্জ করে না সে এনজাইমে। কিন্তু অ্যাফিনিটি লেভেল ইনহিবিটর গুলা তারা এনজাইমের সাথে একটা পার্মানেন্ট বন্ড তৈরি করে আর কি, মানে এনজাইমের সাথে কোভ্যালেন্ট রিঅ্যাকশন করে এনজাইমটাকে হচ্ছে ওই এমন ভাবে মডিফাই করে যে তার অ্যাক্টিভ সাইড হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যায় আর কি। ওকে, এটাই পার্থক্য, যে তারা যে চেঞ্জটা করতেছে সেটা হচ্ছে ইরিভার্সিবল, আর কম্পিটিটিভ ইনহিবিটর ইরিভার্সিবল কোনো চেঞ্জেস করে না এনজাইমে। ওকে ওকে স্যার মানে কম্পিটিটিভ ইনহিবিটর হচ্ছে জাস্ট অ্যাক্টিভ সাইটটাতে বাইন্ড করে, বাট কোনো রেসিডিউ বা কোনো মানে অ্যামাইনো অ্যাসিডের রেসিডিউর সাথে বাইন্ড করে না। না, তারা কোনো কোভ্যালেন্ট বন্ড তৈরি করে না। ওকে ধরো স্যার। উইক উইক নন কোভ্যালেন্ট ইন্টারাকশন দিয়ে এখন বাইন্ড করতে গেলে তো অ্যাটলিস্ট একটা ইন্টারাকশন তো লাগবে। সো উইক নন কোভ্যালেন্ট ইন্টারাকশন দিয়ে তারা এনজাইমের অ্যাক্টিভ সাইটে বাইন্ড করে, তা সেই ইন্টারাকশনটা আবার মানে ইট ক্যান বি রিভার্স, মানে ইন্টারাকশন করে বাইন্ড করছে, ইন্টারাকশন নষ্ট হয়ে গেছে, আবার আনবাউন্ড হয়ে যেতে পারে। ওকে, মানে এইটা অনেকটা হচ্ছে অ্যাক্টিভ সাইটে কম্পিটিটিভ ইনহিবিটর গিয়ে একটা উইক ইন্টারাকশনে বাইন্ড করলো, সো আর এনজাইমটা ফাংশন করতে পারলো না, এখন ইনহিবিটরটা ওখান থেকে সরে যেতে পারে আর কি, কারণ ইন্টারাকশনটা উইক ছিল, ইন্টারাকশন ভেঙে গেল, ইনহিবিটর চলে গেল, এনজাইমের অ্যাক্টিভ সাইট আবার ফ্রি হয়ে গেল, সে আবার ক্যাটালাইসিস করতে পারে সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা এরকম না, এরা যে বাইন্ড করে অ্যাফিনিটি লেভেল এনজাইমের অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড করে কিন্তু অ্যাক্টিভ সাইটটাকে তারা একদম মডিফাই করে ফেলে, কোভ্যালেন্ট একটা বন্ড তৈরি করে কোভ্যালেন্ট ইন্টারাকশন করে অ্যাক্টিভ সাইটটাকে একদম মডিফাই করে ফেলে, ইরিভার্সিবল মডিফাই আর কি। সো আর এটাকে রিভার্স করা সম্ভব না, মানে ওই ইন ইন কি বলে ইনহিবিটেড এনজাইমটাকে আর অ্যাক্টিভ করা সম্ভব না, পার্মানেন্টলি ইনহিবিট হয়ে যায় এনজাইমটা। ওকে, আচ্ছা একটা এক্সাম্পল দেখি। টিপিসিকে, এটা বিশাল নাম আর কি, টস ফিনাইল অ্যালানিন ক্রোমোমিথাইল কিটোন। আচ্ছা এত বড় নাম মনে রাখা কঠিন, দরকার নাই, টিপিসিকে সংক্ষেপ। ওকে, এটা একটা ইনহিবিটর। কার ইনহিবিটর? আচ্ছা এটা হচ্ছে কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন এনজাইমটার ইনহিবিটর। ওকে, ওকে ওকে, ভালো কথা, এটা তো কাইমোট্রিপসিনের ইনহিবিটর। সে কাইমোট্রিপসিনের কোথায় বাইন্ড করে? টিপিসি কে বাইন্ডস এট দ্য অ্যাক্টিভ সাইট অফ কাইমোট্রিপসিন। ওকে, অ্যাক্টিভ সাইটই বাইন্ড করে, এবং বাইন্ড করে একটা ইম্পর্টেন্ট কাইমোট্রিপসিনের একটা ইম্পর্টেন্ট হিস্টিডিন রেসিডিউকে মডিফাই করে ফেলে, এর ফলে ইনহিবিট হয়ে যায়। ওকে বুঝলাম। তো টিপিসি কে কেন আমরা অ্যাফিনিটি লেভেল ইনহিবিটর বলতেছি? কারণ টিপিসি এর স্ট্রাকচার আর কাইমোট্রিপসিনের নর্মাল সাবস্ট্রেটের স্ট্রাকচার একই রকম, কাছাকাছি আর কি। ওকে, আমরা একটু এই এই এক্সাম্পলটাই একটু একটু ভালো মতো দেখি। এটা হচ্ছে কাইমোট্রিপসিন, হ্যাঁ এটা কাইমোট্রিপসিন, এই পিঙ্ক কালারটা পিঙ্ক হচ্ছে টিপিসি কে, এটা হচ্ছে কাইমোট্রিপসিন, এইটা হচ্ছে কাইমোট্রিপসিনের নর্মাল সাবস্ট্রেট, ন্যাচারাল সাবস্ট্রেট অফ কাইমোট্রিপসিন এনজাইম, আর এইটা হচ্ছে টিপিসি এর স্ট্রাকচার। যেই এই অংশটা খেয়াল করে দেখো তো, সাবস্ট্রেটের এই স্ট্রাকচারটা, এই যে এই অংশটা আর টিপিসি এর এই অংশটা একই রকম না? এইটা বেঞ্জিন রিং দেখা জি স্যার। যাচ্ছে, এই যে একই রকম, হ্যাঁ স্ট্রাকচারাল সিমিলারিটি কিন্তু। ওকে, এই জন্য কি এটাকে আমরা অ্যাফিনিটি লেভেল ইনহিবিটর বলতেছি আর কি। ইনহিবিটরের স্ট্রাকচার সাবস্ট্রেটের সাথে সিমিলার। ওকে, এখন সে কিভাবে কাইমোট্রিপসিনকে ইনহিবিট করে? কাইমোট্রিপসিনের অ্যাক্টিভ সাইডের যে হিস্টিডিন রেসিডিউ আছে, এটা কাইমোট্রিপসিনের, ধরো এটা কাইমোট্রিপসিনের অ্যাক্টিভ সাইটটা আর কি, এখানে যে হিস্টিডিন রেসিডিউ আছে হিস্টিডিন 57, অনেকগুলো হিস্টিডিন রেসিডিউ থাকে কাইমোট্রিপসিনে, হ্যাঁ হিস্টিডিন 57 যেটা, সেটার সাথে হচ্ছে টিপিসি কে বাইন্ড করে, এই যে এইখানে বাইন্ড করে, ঠিক আছে, বাইন্ড করে তাকে ইনঅ্যাক্টিভেট করে ফেলে আর কি, কারণ বাইন্ড করে বসে আছে, অ্যাক্টিভ সাইট ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? জি জি স্যার। স্যার। এখানে ওই অ্যাফিনিটি লেভেলের আরেকটা এক্সাম্পল দেওয়া আছে আর কি, হ্যাঁ
সো একই জিনিস। এই ব্রোমো অ্যাসিটল ফসফেট, এটা একটা ইনহিবিটর। কার ইনহিবিটর? এই এনজাইমটার, ট্রায়োজ ফসফেট আইসোমারেজের আর কি। সে এই এনজাইমটার মানে তার স্ট্রাকচার আর এই এনজাইমটার ন্যাচারাল সাবস্ট্রেট স্ট্রাকচার সিমিলার, এবং সে হচ্ছে এনজাইমটার গ্লু, GLU, এই গ্রুপটার সাথে ইন্টারঅ্যাক্ট করে। হুম। আচ্ছা, এখানে একটা জিনিস স্যার খেয়াল করে মেবি দেখেন। হ্যাঁ, ইয়া, স্যার গ্লুটামেট মনে হয়। গ্লুটামেট। আচ্ছা, ওকে, তাহলে গ্লুটামেট। আচ্ছা, এখানে একটা জিনিস, এও শুধু এই গ্রুপটার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে না, এ কিন্তু অন্য গ্রুপের সাথে ইন্টারঅ্যাক্ট করে না। এবং তারপর ধরো এই যে টিপিসি কেও কিন্তু হিস্টিডিন গ্রুপের সাথে ইন্টারঅ্যাক্ট করে কাইমোট্রিপসিনের। তাহলে এটা গ্রুপ স্পেসিফিক হলে হতো না? তাহলে তো এই সেন্সে কিন্তু এটাকে গ্রুপ স্পেসিফিকের মতো মনে হচ্ছে না, কারণ সে তো হচ্ছে গ্রুপের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে। জি স্যার, তাহলে তো এটা দুইটাই বলা যায়। ওকে, আচ্ছা, যেটা কি এরা হচ্ছে নির্দিষ্ট গ্রুপের সাথে ইন্টারঅ্যাক্ট করে, কিন্তু এদের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে, যাদের হচ্ছে তাদের মানে এই ইনহিবিটরের জিওমেট্রি বা স্ট্রাকচার হচ্ছে সাবস্ট্রেটের সাথে সিমিলার। হুম। এই জন্য দেখা যায় কি দে আর গ্রুপ স্পেসিফিক অ্যান্ড দে আর মোর স্ট্রিনজেন্ট দেন গ্রুপ স্পেসিফিক। এই কথাটা কই জানি লেখা আছে। ওকে, affinity levels, they are thus more specific for the enzyme active site than group specific reagent. ওকে, এখন আমরা ডিফারেন্সটা বুঝলাম। অ্যাফিনিটি লেভেল ইনহিবিটর গুলো এরাও গ্রুপ স্পেসিফিক। ওকে, বাট তাদের তার আবার স্ট্রাকচার হচ্ছে কি সিমিলার থাকে সাবস্ট্রেটের সাথে, সো এই জন্য হচ্ছে দে আর মোর স্পেসিফিক। মানে গ্রুপ স্পেসিফিক ইনহিবিটর গুলো যতক্ষণ স্পেসিফিক, এই ইনহিবিটর গুলো তার থেকে স্পেসিফিক, কারণ তারা নির্দিষ্ট গ্রুপের সাথেই ইন্টারঅ্যাক্ট করে, মানে এনজাইমের নির্দিষ্ট গ্রুপের সাথে, এট দ্য সেম টাইম তাদের স্ট্রাকচার আবার সাবস্ট্রেটের সাথে সিমিলার থাকা লাগে। ওকে, ওকে, ফাইনালি সুইসাইড ইনহিবিটর, আজকে লাস্টের টপিকস। সুইসাইড ইনহিবিটর কি জিনিস, কেন এদেরকে সুইসাইড ইনহিবিটর বলা হচ্ছে? সুইসাইড মানে হচ্ছে আত্মহত্যা করা, রাইট? আচ্ছা, বেসিক্যালি না এখানে এটা এরকম নাম করার কারণ হচ্ছে আচ্ছা, এরা ইরিভার্সিবল ইনহিবিটর, হ্যাঁ, কারণ এই ইনহিবিটর গুলো কোভ্যালেন্টলি মডিফাই করে, মানে কোভ্যালেন্ট ইন্টারাকশন করে এনজাইমের সাথে। এদেরকে সুইসাইড ইনহিবিটর বলার কারণ হচ্ছে, আচ্ছা আগে এমডি বলি তারপর এক্সাম্পল দিচ্ছি। এনজাইম গুলা এমন একটা আচরণ করে যে দে আর সুইসাইডিং। তার যে এনজাইম অনেকটা এরকম যে এনজাইম হচ্ছে সুইসাইড করতেছে আর কি, মানে তাদের এনজাইমের অ্যাক্টিভিটি এমন যে তারা দেখে মনে হবে যে তারা সুইসাইড করতে চাচ্ছে, মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা টাইপের। কেমনে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে একটা এক্সাম্পল দেখো। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে, এই কঠিন এক্সাম্পলে আমরা পরে যাই, আমরা সহজ একটা এক্সাম্পল দেখি। সব মানে একই এক্সাম্পল। পেনিসিলিন, পেনিসিলিনের নাম আমরা সবাই জানি না? খুব ফেমাস একটা অ্যান্টিবায়োটিক, রাইট? আই মিন আচ্ছা, পেনিসিলিন তো প্রথম, which one is the first discovered antibiotic? Penicillin, right? Alexander Fleming. জি স্যার। ওকে, ভুল হলে মনে করে দিও, হ্যাঁ, আমার যদ্দূর মনে পড়তেছে আলেকজান্ডার ফ্লেমিং। জি স্যার। ওকে, ঠিক আছে। না, আমি কিন্তু এসব জিনিস ভুলে যাই, হ্যাঁ, তো ভাইবো না যে আমার একটা জিনিস মনে থাকে সবসময়, বেশিরভাগ সময় ভুলে যাই। আচ্ছা, এই পেনিসিলিন কিন্তু একটা সুইসাইড ইনহিবিটর। কেন এখন আমরা দেখি এটাকে কেন আমরা সুইসাইড ইনহিবিটর বলতেছি। আচ্ছা, সে কোন এনজাইমটাকে ইনহিবিট করে সেটা আগে আমরা দেখি। আচ্ছা, আগে আমরা দেখি যে পেনিসিলিন যে অ্যান্টিবায়োটিক, সে আসলে কিভাবে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। পেনিসিলিন হচ্ছে, এটা তোমরা সম্ভবত অলরেডি জানো, যে যে ফার্মাসিউটিক্যাল কোর্স যারা করছো তারা অলরেডি জানো। তোমার সেল ওয়াল আছে না, ব্যাকটেরিয়াল সেল ওয়াল? ব্যাকটেরিয়াল সেল ওয়ালের স্ট্রাকচার মনে আছে? ওই যে পেপটিডোগ্লাইকান লেয়ার থাকে, তারপরে কিছু প্রোটিন ক্রস লিঙ্কার থাকে না? জি স্যার। যে ওই যে পেপটিডোগ্লাইকান লেয়ার গুলো তো প্রোটিন লিঙ্কার দিয়ে অ্যাড থাকে আর কি। আচ্ছা, ওকে, জি স্যার, নাম না এগুলো। এক্স্যাক্টলি। আচ্ছা, ডিটেলস মনে না থাকলেও আপাতত যারা জানো না একটু জানো যে
ব্যাকটেরিয়াল যে সেল ওয়াল সেটাতে হচ্ছে সেল ওয়ালের স্ট্রাকচারে এই পেপটিডোগ্লাইকান লেয়ার থাকে, এক ধরনের পলিমার, আর হচ্ছে প্রোটিন লিঙ্কিং থাকে আর কি, প্রোটিন থাকে, প্রোটিন চেইন, যারা হচ্ছে লিঙ্ক স্ট্রাকচারটাকে ধরো মেশ লাইক একটা স্ট্রাকচার দেয়। পেনিসিলিন হচ্ছে ওই প্রোটিন লিঙ্কেজ গুলো তৈরি করতে দেয় না। ওকে, মানে ওই প্রোটিন ওই মানে সেল ওয়াল গঠনের জন্য অনেকগুলো এনজাইম দরকার, পেনিসিলিন হচ্ছে এই একটা এনজাইমকে ইনহিবিট করে। সো এর ফলে কি হয়, পেনিসিলিন যেহেতু ওই সেল ওয়াল সিনথেসাইজিং এনজাইমটাকে ইনহিবিট করতেছে, সো ব্যাকটেরিয়াল সেল ওয়াল ঠিক মতো সিনথেসাইজ হতে পারে না, মানে ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হতে পারে না, ব্যাকটেরিয়া মরে যায়। ওকে, দ্যাটস ওয়াই ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ ইনহিবিটর। ওকে, ইটস ইনহিবিটর। ওকে, এখন ঘটনা হচ্ছে কেন তাকে আমরা সুইসাইড ইনহিবিটর বলতেছি, এখানে লেখা আছে ওই জিনিস। ওকে, পেনিসিলিন হচ্ছে কোন এনজাইমটাকে ইনহিবিট করে? ট্রান্সপেপটাইজেস এই এনজাইমটাকে ইনহিবিট করে। হ্যাঁ, আচ্ছা, এখন ঘটনা হচ্ছে ধরো অরিজিনাল যে কম্পাউন্ডটা পেনিসিলিন, সে গিয়েই কিন্তু ট্রান্সপেপটাইজ এনজাইমটাকে ইনহিবিট করে না। মানে পেনিসিলিন তো একটা কেমিক্যাল, হ্যাঁ, সে কিন্তু ধরো পেনিসিলিন ধরো তুই কিন্তু যেই সাথে সাথে ট্রান্সপেপটাইজের সাথে গিয়ে ইনহিবিট করতে পারে না, রাদার যে জিনিসটা ঘটে, পেনিসিলিন সাবস্ট্রেটের মতো আচরণ করে। মানে যখন পেনিসিলিনটা আসে, দিস এনজাইম ট্রান্সপেপটাইডেস ইট রিগার্ড পেনিসিলিন অ্যাজ ইটস সাবস্ট্রেট, এবং এই এনজাইমটা পেনিসিলিনকে সাবস্ট্রেট হিসেবে কনসিডার করে সে পেনিসিলিনে কিছু চেঞ্জ করে, কেমিক্যাল চেঞ্জ। মানে সে কিন্তু ক্যাটালাইসিস করতেছে, তার কাজই করে যাচ্ছে, সে পেনিসিলিনটাকে সাবস্ট্রেট হিসেবে রিগার্ড করে পেনিসিলিনের মধ্যে সে কিছু ক্যাটালাইটিক চেঞ্জ করে। সো এই যে পেনিসিলিনের যে ক্যাটালাইটিক চেঞ্জ হইলো, এই চেঞ্জড ফর্মটা হচ্ছে এই এনজাইমটাকে গিয়া ইনহিবিট করতেছে। ঘটনাটা কিন্তু বুঝো, ট্রান্সপেপটাইজ এনজাইম মানে অরিজিনাল যে পেনিসিলিন সে হচ্ছে এই এনজাইমটাকে ইনহিবিট করতে পারে না। ইনহিবিট করতে গেলে পেনিসিলিনে একটা কেমিক্যাল চেঞ্জ হতে হয়, সেই চেঞ্জড পেনিসিলিনটা হচ্ছে এনজাইমটাকে ইনহিবিট করে। এই চেঞ্জটা কে করতেছে? পেনিসিলিনের মধ্যে কেমিক্যাল চেঞ্জটা এনজাইম নিজেই করতেছে। মানে এনজাইম নিজেই কিন্তু পেনিসিলিনটাকে এমন ভাবে চেঞ্জ করে দিচ্ছে যে যেই চেঞ্জড ফর্মটা এনজাইমটাকে ইনহিবিট করতে পারে। মানে এনজাইম নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। এই জন্যই এই ইনহিবিটর গুলোকে বলা হয় সুইসাইড ইনহিবিটর। ঘটনাটা বুঝতে পারছো? বাট স্যার এরকম কেন করে এনজাইম? ভেরি গুড কোয়েশ্চেন, এনজাইমটা জিজ্ঞাসা করতে হবে। আনফরচুনেটলি দে ক্যান টক। আচ্ছা, এটা হচ্ছে মেকানিজম। হ্যাঁ, এনজাইম কেন করে কি, কারণ ওকে এগুলা তো আসলে কেমিক্যালের ব্যাপার। হ্যাঁ, সো আমরা ধরে এইভাবে বলতে পারি যে কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর কারণে, কেমিক্যালস এর রুলস এর কারণে এনজাইম এই কাজটা করে আর কি। ওকে, তারা করতে পারে কারণ হচ্ছে, এখন ধরো সব এনজাইম কি, ধরো একটা এনজাইম কি সবাইকে সাবস্ট্রেট হিসেবে ক্যাটালাইসিস করতে পারবে? পারবে না কিন্তু। সো এই এনজাইমটা ধরো ট্রান্সপেপটাইজ এনজাইমটা সে পেনিসিলিনের যে অরিজিনাল ফর্ম সেটাকে সাবস্ট্রেট হিসেবে রিগার্ড করে আর কি। মানে পেনিসিলিনটা ওইটার অ্যাকচুয়ালি একটা সাবস্ট্রেট ইনিশিয়ালি, এই জন্যই হচ্ছে এটাকে। এখন আহ, একটা এনজাইম কেন পার্টিকুলার একটা সাবস্ট্রেটকেই ইয়া করে, কি বলে ক্যাটালাইসিস করে, সেটা কিছু আমরা কিন্তু জানি। ওই যে স্পেসিফিসিটির একটা ব্যাপার থাকে না, স্পেসিফিসিটির জন্য আবার অনেক কিছু দায়ী থাকে না, যে গ্রুপ কমপ্লিমেন্টারিটি সাইজ শেপ টেপ হাবি জাবি। ওকে, সো কনসিডারিং দোজ থিং পেনিসিলিন ক্যান অ্যাক্ট অ্যাজ এ সাবস্ট্রেট ফর দিস এনজাইম। যেহেতু পেনিসিলিন সাবস্ট্রেট হিসেবে অ্যাক্ট করতে পারে, সো এনজাইমের তো আসলে কোনো উপায় নেই, মানে বেসড অন অল দ্য কেমিক্যাল রুলস সে হচ্ছে বাধ্য পেনিসিলিনকে কি করার, ক্যাটালাইসিস করার আর কি। ওকে, সো ক্যাটালাইসিস করে সে পেনিসিলিনটাকে একটু চেঞ্জ করে, সো চেঞ্জড ফর্মটাই হচ্ছে এই ভদ্রলোককে গিয়ে ইনহিবিট করে আর কি। দ্যাটস ইট ইজ কল্ড সুইসাইড ইনহিবিটর। আচ্ছা, এই ক্ষেত্রে চেঞ্জটা কিরকম হয় আমরা একটু হালকা দেখি। দিস ইজ পেনিসিলিন। হ্যাঁ, পেনিসিলিন কিন্তু বিটা ল্যাকটাম গ্রুপ অ্যান্টিবায়োটিক। বিটা ল্যাকটাম গ্রুপ অ্যান্টিবায়োটিক বলা হয় কারণ হচ্ছে এদের হচ্ছে একটা বিটা ল্যাকটাম রিং থাকে, এই জন্য। সেই পুরোটা হচ্ছে পেনিসিলিনের স্ট্রাকচার। এই এই ফর্মটা
এনজাইমটাকে ইনহিবিট করতে পারে না, ট্রান্সপেপটাইজ এনজাইমটাকে ইনহিবিট করতে পারে না। ইনহিবিট করতে গেলে এই এই পেনিসিলিনের এই বিটা ল্যাকটাম রিংটা ভেঙে যেতে হয় আর কি, হ্যাঁ, মানে ওপেন হয়ে যেতে হয়। যদি বিটা ল্যাকটাম রিংটা ওপেন হয়ে যায়, এই যেটা বিটা ল্যাকটাম রিং ওপেন হয়ে গেলে তখন হচ্ছে পেনিসিলিনটা এই এনজাইমটার সাথে বাইন্ড করতে পারে আর কি। ওকে, নাহলে পারে না। তা সেই এনজাইমটা সেরিন রেসিডিউর সাথে বাইন্ড করে আর কি। ওকে, কারণ হয় কি সেরিন রেসিডিউর সাথে এই যে অক্সিজেনটা, এই অক্সিজেন, হ্যাঁ, এই অক্সিজেনটা, এই যে এইখানে যে অক্সিজেনটা আছে না, সেই অক্সিজেনটা হচ্ছে এই এনজাইমের সেরিন গ্রুপের সাথে বাইন্ড করে আর কি। এখন এই অবস্থায় তো আসলে সে বাইন্ড করতে পারবে না, কারণ এই অক্সিজেনের কোনো খালি হাত নাই, সে কিন্তু কার্বনের সাথে ডাবল বন্ড করে আছে, তার কোনো খালি হাত নেই আর কি, হ্যাঁ। সো এখানে একটা চেঞ্জ হতে হয়। সো যখন এই এই বন্ডটা ভেঙে যায় তখন আরেকটা অক্সিজেন আসে আর কি এখানে। ওকে, সরি এই অক্সিজেনটা না, নট দিস অক্সিজেন, সরি কার্বনটা, হ্যাঁ, সরি, এই এনজাইমের যে সেরিন রেসিডিউর সাথে এই ওটা হচ্ছে সেরিনের, হ্যাঁ, সরি একটু বলবো, ওটা হচ্ছে সেরিনের এনজাইমের, সরি এই ইনহিবিটরটা যে কার্বন, সে হচ্ছে এনজাইমের সেরিনের সাথে সেরিন গ্রুপের সাথে এই বন্ডটা তৈরি করে আর কি। তখন কার্বন তো এই অবস্থায় বন্ড তৈরি করতে পারবে না, কার্বনের 4টা হাতই এখানে বিজি। সো কার্বনের একটা হাত ফ্রি হতে হবে, ফ্রি হতে গেলে এই বন্ডটা ভাঙতে হবে, এই মানে এই রিংটা ভেঙে গেলে কার্বনের একটা হাত ফ্রি হয়ে যায়, ফ্রি হয়ে গেলে তখন সে সেই ফ্রি হাত দিয়ে এই এনজাইমটার সাথে কোভালেন্ট বন্ড তৈরি করে করে এনজাইমটাকে ইনহিবিট করে। তো এই যে কার্বনের হাত ফ্রি হওয়ার জন্য যে এই বন্ডটা ভাঙা দরকার, মানে বিটা ল্যাকটাম রিংটা যে ওপেন হওয়া দরকার, এই ট্রান্সপেপটাইজ এনজাইমই এই কাজটা করে। সেই হচ্ছে এর সাথে প্রথমে ইন্টারাকশন করে এনজাইমটা এর সাথে করে এই বন্ডটা ভেঙে ফেলে এই রিংটাকে, কার্বন তারপরে গিয়ে তার সাথেই বাইন্ড করে তার ইনহিবিট করে। ওকে, বোঝা গেল ব্যাপারটা? জি স্যার। জি স্যার। ওকে, বায়োলজি ইজ ইন্টারেস্টিং থিং। টাকা পয়সার কথা চিন্তা করলে বায়োলজির প্রতি একটু বিতৃষ্ণা চলে আসবে, ক্যারিয়ার স্ট্রাগলের কথা চিন্তা করলে, কিন্তু আদারওয়াইজ বায়োলজি ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং। ওকে, কার কোনো কোশ্চেন আছে নাকি? স্যার এই এই জিনিসটা তো স্যার ওই যে আমাদের বিভিন্ন মানে এনজাইমেটিক ডিজিজ গুলা যা আছে স্যার, এগুলোতে ট্রিটমেন্ট হিসেবে স্যার ইউজ করা যায়, এনজাইমকে ইনহিবিট করবে। অ্যাকচুয়ালি তো আমরা ওই কাজই করি। প্রচুর ড্রাগ আছে যেগুলো হচ্ছে দে আর হুইচ আর এনজাইম ইনহিবিটর। মার্কেটে অনেক ধরনের ড্রাগ আছে না, এর মেজরিটি ড্রাগ কিন্তু এনজাইম ইনহিবিটর। ও আচ্ছা স্যার। আমরা হচ্ছে এনজাইমকে ইনহিবিট করি আর কি। এনজাইমকে ইনহিবিট করা না সবচেয়ে ইজি, মানে নন এনজাইম প্রোটিন, নন এনজাইম প্রোটিনকে টার্গেট করার ড্রাগ গুলা না একটু ভেজাইলা ড্রাগ আর কি, হ্যাঁ, মানে ওই স্ট্র্যাটেজিটা একটু ডিফিকাল্ট আর কি। স্যার ওই যে হরমোনাল প্রবলেম গুলো যেগুলা, ওইটা তো স্যার মানে একটু ডিফারেন্ট না, যে মানে এনজাইমেটিক প্রবলেম গুলো থেকে মানে ট্যাকেল করা। আচ্ছা, ইন এ সেন্স ধরো কারোর বেশি হরমোন তৈরি হয়, হ্যাঁ, যে কোনো একটা এনজাইম অতিরিক্ত তৈরি হয় আর কি, মানে আচ্ছা ওইটাও কিন্তু অ্যাকচুয়ালি আমরা আলটিমেটলি এনজাইম, আমরা যদি এনজাইমটাকে কন্ট্রোল মানে ইনহিবিট করতে পারি তাহলে কিন্তু আমরা হরমোনাল প্রবলেমও সলভ করতে পারবো। কি হবে, হরমোন একটা প্রোটিন না? হুম, জি স্যার। হরমোনাল যাদের ইমব্যালেন্স আছে তার মানে কি হরমোন উল্টাপাল্টা তৈরি হয়, যাদের বেশি তৈরি হচ্ছে নাহলে কম তৈরি হচ্ছে। হুম, ধরো কারো হচ্ছে একটা হরমোন বেশি তৈরি হয়, হরমোন কে তৈরি করে? সে একটা তো কোনো এনজাইমে তো ইনভলভ না, হ্যাঁ, হরমোন প্রোডাকশনে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমেই তো হরমোন প্রডিউস হয়, রাইট? জি অনেক স্যার। সময়, নট অলওয়েজ, বাট আচ্ছা না, কোন একটা স্টেপে তো ইনভলভ, অবশ্যই ইনভলভ তোমার হচ্ছে এনজাইম, ঠিক আছে, অথবা ধরো হরমোনের প্রসেসটার সাথে, যে হরমোনটা যখন ধরো প্রডিউস হওয়ার পর হরমোনটা তো প্রসেস হয়, কিছু প্রসেস হয়, সেটা ফাংশন করে। সেই কোনো এই স্টেপ গুলোতে তো কোনো না কোনো সময় এনজাইম ইনভলভই আর কি। আমরা যদি ওই এনজাইমটাকে ইনহিবিট করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের প্রবলেম সলভ হয়ে গেল। হ্যাঁ জি স্যার, মানে হচ্ছে লং প্রসেসের মাঝখানে আমরা একটা মানে ইনহিবিটরটা দিলে আর হ্যাঁ, প্রসেসটাই কন্টিনিউ হবে না। এক্স্যাক্টলি, মানে কোনো একটা স্টেপে গিয়ে সেটাকে বাধা দিতে পারলেই তো হয়।
ওকে, অথবা এনজাইম সিনথেসাইজের প্রসেসে কোনো একটা বাধা দিতে পারলেই, কারণ সিনথেসিসেই আমাদের বডিতে যত ধরনের সিনথেসিস হয় সবগুলোতে এনজাইমই ইনভলভ আর কি। ওকে, তো আমরা যদি এনজাইমকে ইনহিবিট করতে পারি তাহলে হচ্ছে প্রবলেম সলভ, তাহলে হরমোনই তৈরি হবে না, প্রবলেম সলভ হয়ে গেল। বাট তার মানে এই না যে দিস ইজ দ্য অনলি ওয়ে টু ট্রিট হরমোনাল প্রবলেম, রাইট? আমরা তো ইয়াও দিতে পারি চাইলে, ধরো আমরা ঠিক আছে হরমোন তৈরি হচ্ছে হোক, আমরা হচ্ছে যে এমন ড্রাগ ইউজ করবো যে ডিরেক্ট হরমোনটাকে গিয়ে ইনহিবিট করে ফেলবে আর কি। ওকে, সো এটা ওইটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি হবে। ওকে, তো যখন পড়বা না তখন হচ্ছে রিয়েল লাইফের সাথে একটু মিলানোর চেষ্টা করবা, তাহলে বায়োলজির প্রতি একটু আগ্রহ বেশি গজায়। তুমি যত বেশি লাইফের সাথে রিলেট করতে পারবা সায়েন্সকে, দেখবা যে সায়েন্স তত মজা লাগতেছে, নাইলে সায়েন্স মজা লাগবে না আর কি। ওকে, কারো আর কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে আজকে বিদায় নিব, টাটা বাই বাই। নো কোয়েশ্চেন? আচ্ছা স্যার। স্যার জি স্যার, বলেন। স্যার মানে লেকচার নিয়ে কোয়েশ্চেন নাই, কোয়েশ্চেন স্যার এই সেমিস্টারে কি 309 আর 403 রান হচ্ছে?